আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের কর্পোরেট সুশাসনের একটা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা মূলত মাহতাবুদ্দিন আহমেদের একটি গভীর পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গভীরে যাওয়া যাক। শুরুতেই মাহতাবুদ্দিন আহমেদের একটা দারুণ উক্তি দিয়ে আলোচনাটা শুরু করা যাক। সবাই সততার প্রশংসা করে যতক্ষণ না তা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিরক্ত করে। সত্যি বলতে এই একটা মাত্র লাইন আমাদের আজকের আলোচনার মূল দ্বন্দ্বটাকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। ব্যাংকিং খাতের বন্ধ দরজার ওপাশে আসলে ঠিক কী ঘটছে তার একটা পরিষ্কার আভাস আমরা এখান থেকেই পেয়ে যাই। আর এই বিষয়টা আমাদের ব্যাংকিং খাতের একটা চরম বৈপরীত্যকে চোখের সামনে তুলে ধরে। প্রকাশ্যে বা বড় বড় সেমিনারে বক্তৃতায় দেখবেন ব্যাংকিং খাতের নৈতিকতা বা পেশাদারিত্বের একেবারে জয় জয়কার অবস্থা, কিন্তু পর্দার আড়ালে বাস্তবে সেই একই সততার কারণে একজন কর্মকর্তাকে রীতিমতো শাস্তির মুখে পড়তে হয়। আর সেখানে প্রশংসা পায় কারা? যারা নিয়মের সাথে আপোস করতে জানে। চলুন একটা সুনির্দিষ্ট ঘটনার দিকে তাকাই। ধরুন একটা আর্থিক প্রতিষ্ঠানের একজন তরুণ, মেধাবী আর উদ্যমী ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কথা। তিনি প্রতিষ্ঠানটাকে একটা নতুন নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তাকে এমন একটা নিয়োগ মেনে নেওয়ার জন্য প্রচণ্ড চাপ দেওয়া শুরু হলো, যা তিনি কোনোভাবেই সঠিক বলে মনে করেননি। এখন এই তরুণ নির্বাহী যখন সেই অন্যায্য চাপের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানালেন এবং নিজের নীতির পক্ষে শক্ত অবস্থান নিলেন, তখন কি হলো জানেন? এটাকে কিন্তু কোনো অসাধারণ নেতৃত্ব বা লিডারশিপ হিসেবে দেখা হলো না, বরং আর্থিক খাতে এটাকে ধরে নেওয়া হলো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্টদের সাথে মানিয়ে চলার ব্যর্থতা হিসেবে। তার মানে এই খাতে নিজের নীতির পক্ষে দাঁড়ানোটা সত্যি বিশাল একটা মূল্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। এবারে আসা যাক আমাদের পরবর্তী অংশে, সমর্থনের মোহ, বিশেষ করে যখন খোদ পরিচালনা পর্ষদই হার মেনে নেয়। এখানে লেখকে একটা তীব্র ব্যঙ্গাত্মক পর্যবেক্ষণ না বললেই নয়। একজন প্রধান নির্বাহী হয়তো ভাবতে পারেন যে তার কাজের ভালো ট্র্যাক রেকর্ডই তাকে যে কোনো বিপদে রক্ষা করবে, কিন্তু বাস্তবতা হলো ক্ষমতাধর মহল থেকে আসা একটা কড়া ফোন কলেই সে পারফরমেন্সের ঢাল গলে পানি হয়ে যায়। যে পরিচালকরা হয়তো বিকেলেই পেশাদারিত্বে জয়গান গাইছিলেন, সন্ধ্যার মধ্যেই তারা অন্যায়ের সাথে আপোস করার পক্ষে অবস্থান নেন। তো এখানেই একটা বিশাল প্রশ্ন চলে আসে, এমন বিপদের সময় বা চাপের মুখে প্রধান নির্বাহীরা কেন একদম একা হয়ে যান? কেন তাদের সমকক্ষ বা সহকর্মীদের নেটওয়ার্ক তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়? চিন্তা করে দেখুন, দেশে ব্যাংক আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে প্রধান নির্বাহীর সংখ্যা কিন্তু প্রায় ১০০-র কাছাকাছি। এত বড় একটা শক্তিশালী গোষ্ঠী বা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও যখন তাদেরই একজন সঠিক কাজটা করতে গিয়ে কোণঠাসা হয়ে পড়েন, তখন কার্যত কেউই তার পাশে এসে দাঁড়ান না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এমন পরিস্থিতিতে সহকর্মীরা ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখান। কেউ হয়তো গোপনে এসে সহানুভূতি জানাবেন, কেউ আবার এই অতিরিক্ত সাহসিকতার জন্য তাকে বোকা বলে উপহাস করবেন, আর অনেকেই তাকে আরও বাস্তববাদী হওয়ার পরামর্শ দেবেন। কর্পোরেট ভাষায় যার সোজা অর্থ হলো আর একটু কম সৎ হওয়া। ব্যাংকারদের বিভিন্ন সংগঠনকেও আমরা বড় বড় গালা ডিনারে বেশ সরব দেখি ঠিকই, কিন্তু যখন একজন পেশাদারকে এমন চাপের মুখে ফেলা হয়, তখন এই সংগঠনগুলো পুরোপুরি নীরব হয়ে যায়। সোজা কথায়, লেখকের পর্যবেক্ষণ অনুযায়ী এই খাতের বর্তমান অবস্থায় এমন, যেখানে টিকে থাকতে হলে সহমর্মিতা বা সাহসের চেয়ে নীরবতাই বেশি প্রয়োজন। নীরবতা পালন করাই যেন এই খাতের সবচেয়ে নিরাপদ নেতৃত্বের কৌশল হয়ে দাঁড়িয়েছে। এই নীরবতার ফল কি? চলুন দেখি ব্যাংকিং খাতে এর পদ্ধতিগত ক্ষতিগুলো কেমন, যা কেবল একজন নির্বাহীর পদ ত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই নীরবতা এবং আপসের সংস্কৃতি পুরো খাতের উপর একটা মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলে। ব্যাপারটা এমন দাঁড়ায় যে ব্যাংকিংয়ের আসল কাজ যেন কেবল প্রভাবশালী মহলের চাপের সাথে নিজের সততার একটা ভারসাম্য রক্ষা করে চলা। এর ফলে অভ্যন্তরীণ নিরীক্ষা বা রিস্ক ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো প্রভাবশালীদের ইচ্ছার কাছে একেবারেই অর্থহীন হয়ে পড়ে। বার্ষিক প্রতিবেদনে লেখা কর্পোরেট সুশাসনের কথাগুলো কেবলই সাজসজ্জায় পরিণত হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, দুর্নীতিবাজরা এই বার্তা পেয়ে যায় যে তাদের রক্ষাকারী বলয় এখনও সম্পূর্ণ অক্ষত আছে।
আর যখন সততাকে এভাবে শাস্তি দেওয়া হয় তখন ব্যাংকিং ইকোসিস্টেমের বিভিন্ন গোষ্ঠী কিছু ভয়ঙ্কর ভুল শিক্ষা গ্রহণ করে। যেমন ধরুন, সৎ পেশাদাররা ধরে নেন যে সাহস দেখালেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। পরিচালনা পর্ষদ মনে করে শক্ত নীতিতে অটল থাকার চেয়ে সুবিধাবাদী হওয়াই সবচেয়ে সহজ কাজ। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হল তরুণ ব্যাংকাররা তাদের কেরিয়ারের শুরুতেই শিখে যান যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে চুপ থাকাটাই অনেক বেশি নিরাপদ। চলুন দেখি কিভাবে এটা ধাপে ধাপে বাড়ে। এই ভুল শিক্ষাগুলো থেকে তৈরি হয় একটা মারাত্মক ডমিনো এফেক্ট বা চেইন রিঅ্যাকশন। প্রথমে সুশাসন দুর্বল হয়, এরপর ম্যানেজমেন্ট হয়ে পড়ে চরম ভীরু, যার ফলে পুরো নজরদারি ব্যবস্থাটাই ভেঙে পড়ে। আর দিন শেষে এই সব কিছুর চূড়ান্ত মূল্য চোকাতে হয় কাদের? সাধারণ জনগণকে এবং পুরো অর্থনীতিকে। তাহলে উপায়? এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা সংশোধনে এখন আমরা কথা বলবো কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ নিয়ে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল ব্যাংকিং খাতের এই মর্মান্তিক পরিণতি থামাতে লেখক কেন্দ্রীয় ব্যাংকের কিছু সুনির্দিষ্ট কাঠামোগত পরিবর্তনের কথা বলেছেন। যেমন ধরুন, পরিচালকদের যোগ্যতা যাচাইয়ের ফিট অ্যান্ড প্রপার পরীক্ষাগুলো কেবল কাগজে কলমে না হয়ে একদম নিখুঁত হতে হবে। স্বার্থের সংঘাত আছে এমন কাউকে পর্ষদে রাখা যাবে না। স্বতন্ত্র পরিচালকদের সত্যিকার অর্থেই স্বতন্ত্র হতে হবে, কেবল চেনামুখ বসালে চলবে না। অভ্যন্তরীণ নিরীক্ষকদের পর্ষদের প্রভাব থেকে পুরোপুরি রক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেসব নির্বাহীরা অন্যায় নীরব থেকে বা সহযোগিতা করে এই অপব্যবহারের সুযোগ করে দেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। নিবন্ধের একেবারে শেষে এসে একটা ভয়ঙ্কর কিন্তু চরম সত্যি কথা বলা হয়েছে। কর্পোরেট সুশাসনের একটা ভেঙে পড়া ব্যবস্থা মানুষের ওপর কতটা প্রভাব ফেলে এটা তার প্রমাণ। যদি এই ব্যবস্থা পরিবর্তন না হয়, তবে যারা ভালো মানুষ তারা হয়তো পদত্যাগ করে চলে যাবেন, আর না হলে টিকে থাকার জন্য খুব দ্রুত শিখে নেবেন কিভাবে আর ভালো না থাকতে হয়। আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করব খুব গভীর একটা চিন্তার খোরাক দিয়ে। একবার ভাবুন তো, একটি দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী পরিণতি ঠিক কী হতে পারে যখন সেই অর্থনীতির রক্ষকদের প্রতিনিয়ত সততা আর নিজেদের টিকে থাকার মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার মতো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। এই প্রশ্নটির উত্তর খোঁজা এখন আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি।